ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। যেমনটা জানাচ্ছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ। তার সঙ্গে আলোচনা দিয়ে শুরু করি আজকের আয়োজন। হাসনাইন খোরশেদ, বিএনপির দাবি, বিএনপির দাবি তো নতুন না, পুরনো। এই সরকার ক্ষমতা আসার পর থেকে নির্বাচন। এখন আমি জানি না সরকারের নানা কর্মকাণ্ড বা বিভিন্ন কারণে কিনা তারা নির্বাচনটা নিয়ে শঙ্কিত কিনা, কারণ নির্বাচন নিয়ে বারবার বলছে নির্বাচিত সরকার ছাড়া চলছে না দেশ, তাই বলছে। আপনি কি মনে করেন? বাস্তবতা হচ্ছে নির্বাচিত সরকার যেটা পারে, কখনোই একটা অনির্বাচিত সরকার এবং এখন যে অন্তর্বর্তী সরকার আছে সেটা সেই সরকারের পক্ষে সেটা করা সম্ভব না। কারণ নির্বাচন হচ্ছে মানুষের জনগণের ম্যান্ডেটের একমাত্র পথ এবং এর বাইরে আসলে আর কোনো পথ নেই। যেটা এই সরকারের যে ভিত্তি সেটা গণ অভ্যুত্থানে সব রাজনৈতিক দল, বিএনপি সহ এবং যে ছাত্র জনতার সেই শক্তি সর্বসম্মতভাবে আসলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে। তো এইখানে এই সরকারের জনপ্রিয়তা আসলে আপেক্ষিক, যে এই সরকারের জনপ্রিয়তা কোনো রাজনৈতিক দলের মতন হবে এটা আমরা আশা করি না। কিন্তু সরকার যদি খুব নিরপেক্ষ একটা সরকার হিসেবে কাজ করতো, সেখানে নিরপেক্ষ নিয়ে প্রশ্ন উঠছে। সরকার যদি তার যে মূল লক্ষ্য, যে রাষ্ট্র সংস্কারের কাজগুলো করে এবং বিচারের যে প্রক্রিয়া সেটাকে একটা বিশ্বাসযোগ্য পর্যায়ে এনে দ্রুত নির্বাচনে যাওয়া, সেই জায়গায় সরকার শুরু থেকে আসলে অনেক অস্পষ্টতা তৈরি করেছে। যে কারণে এক ধরনের সংশয় তো আছেই, যদিও প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু তারপরও একটা কোথায় যেন একটা সংশয় থেকে যাচ্ছে। সেই সংশয়টা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে দলটি গঠিত হলো এনসিপি, তাদের নেতাদের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। তারা যেভাবে বলছে, সর্বশেষ একটা সমাবেশে তাদের এক নেতা তো বলেছে যে ডক্টর ইউনূস আপনাকে আমরা বসিয়েছি, আমাদের কথা শুনতে হবে, আমাদের কথার বাইরে যাওয়া যাবে না। এখন এই যদি সত্যিকার হয়ে থাকে, তারাই যদি এমপ্লয়ার হয়ে থাকে, তাহলে এমপ্লয়ি তো তাদের কথায় কাজ করতে বাধ্য, তখন কি হবে? এটা তো প্রফেসর ইউনূস নিজেও বলেছিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। তো সেই কথাটাই আসলে একটা ভুল কথা ছিল, বা তার অবস্থানকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। তিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, উনি নিঃসন্দেহে ছাত্রদের অসাধারণ অবদান এই গণ অভ্যুত্থানে, এবং ছাত্ররাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, প্রচুর ত্যাগ স্বীকার করেছে, অনেক মানুষ নিহত হয়েছে। তাদের সবার ত্যাগ, সবার প্রতি আমাদের সম্মান এবং শ্রদ্ধা আছে। এবং সেই সম্মান শ্রদ্ধা নিয়ে আমরা একটা জিনিস বলতে চাই, যে যখনই একটা অন্তর্বর্তী সরকার এসছে, অন্তর্বর্তী সরকার তো আসলে একটা দল নিরপেক্ষ সরকার, এবং সেটা কারো নির্দিষ্ট করে এই দলের, এই গোষ্ঠীর, এই সংগঠনের সরকার না, এটা সারা বাংলাদেশের সব মানুষের সরকার। সেখানেই আসলে এই সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা ছিল, যে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায়, সরকার গঠন করে, তখন তার প্রতিপক্ষ থাকে, বিরোধী দল থাকে, অন্য দলগুলো তার বিরোধী দল হিসেবে দাঁড়ায়, এবং সেখানে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এবং গণতন্ত্রের এটাই আসলে সৌন্দর্য। এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দল না, এই সরকারকে সব রাজনৈতিক দল, সব শক্তি সবাই সমর্থন দিচ্ছে, সেটাই সরকারের বড় শক্তি হওয়া উচিত ছিল, এবং সেটাকেই সরকার আরও সংহত করে সামনে এগিয়ে যেতে পারত তার লক্ষ্যের দিকে। কিন্তু সরকার যখন তার লক্ষ্যটা আসলে কী, সেই জায়গায় অস্পষ্টতা তৈরি করছে, তখনই যে শক্তিগুলো সবাই মিলে যে এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, নিঃসন্দেহে প্রফেসর ইউনূসকে ছাত্ররা প্রথম অফার করেছে, কিন্তু সেই অফার করা মানেই তো উনি প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া না। সব দল সমর্থন করতে হবে, সব শক্তি, শুধু দল কেন, অন্যান্য শক্তি, ইভেন সশস্ত্র বাহিনী সহ সবাই সমর্থন দিয়েছে বলেই তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু তিনি যখন বলেছিলেন যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, এবং ছাত্ররা যখন এখন বলছে যে আপনাকে আমরা নিয়োগ দিয়েছি, আমাদের কথা শুনতে হবে, এই ধরনের বিষয়গুলো আসলে দুঃখজনক। এবং সরকারের বিএনপিকে আপনি যেটা বলছেন সব দল সমান, কয়েকটা দল ছাড়া সব দল, হচ্ছে ধরেন আওয়ামী লীগের সাথে যারা ছিল, জাতীয় পার্টি তারা ছিল না, 14 দল তারা সমর্থন করে, অধিকাংশ দল তাদেরকে সাপোর্ট করছে, বিএনপিও সাপোর্ট করে গেছে, এখনো করছে বলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবার বলছেন। কিন্তু সেই জায়গাটায় কিন্তু ওই একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা শুধু নির্বাচন করার জন্য ক্ষমতায় আসিনি, বা নির্বাচন করার জন্য এত গণ অভ্যুত্থান হয় নাই। তো সেই জায়গাটা একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে কিনা? যে নির্বাচন একমাত্র এজেন্ডা তা না, নির্বাচন আলটিমেট এজেন্ডা, কিন্তু
তার আগে আরও দুটো বিষয় বারবারই কথা হচ্ছে যে যেহেতু গণহত্যা হয়েছে এবং ব্যাপক নির্যাতন হয়েছে, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে জুলাই আগস্টে, সেই গণহত্যা এবং নির্যাতনের জন্যে শেখ হাসিনা সহ তার যে সহযোগীরা তাদের বিচার করতে হবে, এটা ছিল একটা বড় দাবি। এবং বিচারের ক্ষেত্রে একটা অলরেডি এই প্রক্রিয়া চলছে। গতকালকেই আমরা দেখলাম যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সো বিচার একটা ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার, সেই প্রক্রিয়াতে এগিয়ে যাচ্ছে, বিচার যথাসময়ে হবে। বিচার তো একটা মামলার হবে না, 1400 মানুষের মৃত্যুর কারণে 1400 আলাদা মামলা হওয়ার কথা। তা প্রচুর মামলা হয়েছে, সব মামলার বিচার সম্পন্ন হতে নিঃসন্দেহে সময় লাগবে, কিন্তু বিচারটা হচ্ছে কিনা, সঠিক প্রক্রিয়া হচ্ছে কিনা, সেটা একটা মানে কোনো রকম বিচারকে বিঘ্নিত করা হচ্ছে কিনা, সেটা হচ্ছে দেখার জিনিস। সেখানে আমরা দেখছি বিচারের প্রক্রিয়াটা এগিয়ে মানুষের একটা প্রত্যাশা আছে যে অবশ্যই শুরু থেকে আছে যে আবার এক দলের বদলে আরেক দল, এক স্বৈরাচারের বদলে আরেক স্বৈরাচার যাতে না হয়, সেই কারণে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ এসছে। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে যে আমি এই জায়গায় এইভাবে গণতন্ত্র নিশ্চিত করব। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সংসদ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ বা পুলিশ, আইনশৃঙ্খলা বিভাগ, এই জায়গাগুলোতে যথাযথ কাজ করা, যাতে আর কখনোই এইসব প্রতিষ্ঠানকে কোনো দল ক্ষমতায় গিয়ে তার ইচ্ছে মতন তার স্বার্থে ব্যবহার করতে না পারে। এইসব প্রতিষ্ঠান যাতে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে, মানুষের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে, সেটুকু গণতন্ত্র আইন করলেই হতো। সেটা একটা বড় বিষয় কিনা, কারণ এই এতগুলো সংস্কার এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব কিনা, এটা নিয়ে আলোচনা করবো। একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর আপনার সঙ্গে আবার যুক্ত হচ্ছে। দর্শক, আপনারা আছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে। একটা বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ এবং যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে। হাসান মামুনকে নতুন করে স্বাগত জানাই। হাসান মামুন, যে আলোচনাটা আমরা প্রথম পর্বে করেছিলাম সেটা যে বিএনপির নির্বাচন নিয়ে তাড়া দেয়া এটা দিচ্ছে, পাশাপাশি এই সরকারকে তারা বলছে যে তাদের জনসমর্থন নেই এবং দুর্বল, তারা কোনো কাজই ঠিকমতো করতে পারছে না, এই জন্য দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার এই দাবির সঙ্গে আপনার আসলে কতটুকু বিশ্লেষণ বা কতটুকু একমত? না, আমি তো এই অনুষ্ঠানে একাধিকবার বোধহয় এসেছি এবং আমি প্রতিবারই কিন্তু বলেছি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের পর, যে অরাজক পরিস্থিতি, সেখানে এটাকে সুশৃঙ্খল করা প্রয়োজন। এবং সুশৃঙ্খল করার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে এটা করতে হবে। এখানে সংস্কারটাকে এমনভাবে সামনে আনা উচিত না যাতে নির্বাচন বিলম্বিত হয়। এমনকি ডক্টর ইউনূস যদিও একটা মানে একটা শিথিল একটা রোডম্যাপ দিয়েছেন, যে অপশন আছে যে এর মধ্যে অথবা ওর মধ্যে, কম সংস্কার বেশি সংস্কার, এই দাবি কিন্তু জোরদার হচ্ছে যে কম সংস্কার এবং শর্ট লিস্ট করে। আমি সমকালে একটা আর্টিকেলে লিখেছিলাম, হেডিং করেছিলাম যে শর্ট লিস্ট করেন, যেগুলো না করলেই নয় সেগুলো করে নির্বাচনে চলে যান। আচ্ছা, আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম যে ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক হয়েছে আজকে, এবং সেখানে আমাদের ভাই রহিন হোসেন প্রিন্স, উনি মানে সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা এমন কোনো প্রশ্নকে সামনে আনতে চাই না যাতে নির্বাচন বিলম্বিত হয়। তো এটা খালি বিএনপির কথা না, কিন্তু এটা অনেকেরই কথা। এবং একগুচ্ছ দল তারা কিন্তু দ্রুত নির্বাচন চাইছে। আর একটা হলো যে পরিস্থিতিও ডিমান্ড করছে, কেউ চাচ্ছে না। এটা দলের বিষয় না, এটা হচ্ছে পরিস্থিতিও ডিমান্ড করছে। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে যদি একটা গণভোট নেওয়া হয়, গণভোটে এই দাবি জয়যুক্ত হবে যে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমি 2-3টা পয়েন্ট বলি। একটা হচ্ছে যে সরকারের মূল যে কাজ, মানুষের নিরাপত্তা দেওয়া, জান এবং মালের নিরাপত্তা দেওয়া, এই কাজটাই কিন্তু সরকার এখনো 9 মাস চলে গেল, সরকার কিন্তু সফল হয়েছে বলা যাবে না। আচ্ছা, মাঝে এই যে মব জাস্টিস বা মব ভায়োলেন্স কমেছিল, আমরা খুশি হয়েছিলাম, বিশেষ করে এই ইয়ের মধ্যে, রমজানের মধ্যে এবং ঈদের মধ্যে, ওই সময়টা ম্যানেজড হয়েছিল ভালোভাবে, আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এরপর আবার পরিস্থিতির অবনতি হয়েছে এবং দেখা যাচ্ছে যে আজকে ডক্টর জাফরুল্লাহর একটা স্মরণ সভা হয়েছে, সেখানে এই কথাটা কে যেন বলেছেন যে যারাই রাজপথে চাপ সৃষ্টি করতে পারছে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে চাপ সৃষ্টি করতে পারছে, তাদের দাবি, তাদের সংখ্যা যাই হোক, তাদের জনসমর্থন বেশি থাকুক আর কম থাকুক, যারা চাপ সৃষ্টি করতে পারছে তাদের দাবি জয়যুক্ত হচ্ছে। তো এইভাবে তো একটা সরকার চলতে পারে না, তাই না?
এই যে একটা দাবি মানা হয়েছে যে 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, তো জুলাই ঘোষণাপত্র তো মাঝে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ঝুলে গেছে, আবার এটা সামনে এসছে। আমার মনে হয় যে এটা নিয়ে আবার জটিলতা সৃষ্টি হবে, কারণ জুলাই ঘোষণাপত্রে কি থাকবে, এটা গণ অভ্যুত্থান না বিপ্লব নাকি মেয়ারলি সরকার পরিবর্তন, এটা নিয়ে তো বিতর্ক আছে এবং রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তাদের মধ্যে বিভাজন বেড়েছে এবং বিভাজন বাড়াটাই কিন্তু স্বাভাবিক, কারণ হাসিনা পতন আন্দোলনে সবাই এসেছিল, সেখানে সামনের কাতারে কে ছিল, তারা কোত্থেকে এসছে এসব মানুষ প্রশ্ন করে নাই, মানুষ তার অস্তিত্বের প্রয়োজনে সামনে এসেছিল, এগিয়ে এসেছিল এবং অভিভাবকরাও নেমেছিল, তাই না? অর্থাৎ এটা একটা গণজাগরণ ছিল এবং গণবিস্ফোরণ ছিল। তো এটাকে অনেকে এখন গণ অভ্যুত্থান না বলে গণবিস্ফোরণ বলছে। তো যাই হোক, পরিবর্তন এসছে এবং একটা পাটাতন তৈরি হয়েছে নতুন, এটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং জনমতের প্রতিফলন ঘটে এইরকম পদক্ষেপ নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং এখানে মানে জাতীয় নির্বাচনের, অনেকে স্থানীয় নির্বাচনের কথাটা আবার নতুন করে সামনে আনছে, এটা কিন্তু পিছিয়ে গিয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং, পুরনো বিষয়গুলো আবার নতুন করে সামনে কারা কারা যেন নিয়ে আসে। হ্যাঁ, তো এটার তো কোনো অবকাশ নাই। আমাদের দেশে সংকট তৈরি হয়েছে জাতীয় নির্বাচন ঘিরে। 3টা জাতীয় নির্বাচন ঠিকমতো হলে দেশে কিন্তু হাসিনাতন্ত্রের উত্থান হতো না। শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যাই হন না কেন, উনি এইরকম শেপ নিতেন না, মানে এই দলটাও এইরকম পরিণতি বরণ করতো না, তাই না? এই যে আওয়ামী লীগ এই যে মানে দেশ থেকে প্রায় পলাতক বা দেশের মধ্যে পলাতক, এটা তো গণতন্ত্রেরও একটা ক্ষতি। একটা রাজনৈতিক দলের এই পরিণতি কেন হবে, তাই না? আমরা তো চাই না কোনো দলের এই পরিণতি হোক। তো রাজনৈতিক দলগুলো হচ্ছে গণতন্ত্রের স্টেক হোল্ডার এবং তারা সক্রিয়ভাবে দেশের রাজনীতিতে থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ মেনে চলবে এবং তারা সহিষ্ণুতা বজায় রেখে নির্বাচনে অংশ নেবে, সরকার পরিচালনা করবে, দল বদল সরকার বদল হবে, তাই না? পলিসি নিয়ে ডিবেট হবে। আমরা তো সেটাই চাই, দেশের নিরাপত্তা, দেশের সমৃদ্ধি নিশ্চিত হবে, এটাই হচ্ছে রাজনীতি। তো সেখানে এই পরিণতি তো হলো তো নির্বাচন না হওয়ার কারণে। সেই জন্য জাতীয় নির্বাচনটা সুষ্ঠুভাবে হতে হবে এবং তার একটা ভালো বন্দোবস্ত হতে হবে। এই যে নতুন বন্দোবস্তের কথা বলে, প্রথমে দরকার নির্বাচনের বন্দোবস্ত এবং নির্বাচনগুলো ঠিকঠাক মতো হলে আমি মনে করি যে 3টা নির্বাচন কলুষিত হয়েছে, বাকি 3টা নির্বাচন যদি আমরা ভালোভাবে করতে পারি, পার্টিসিপেটরি হয়, তাই না? যথাসম্ভব বেশি সংখ্যক রাজনৈতিক দল যাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারে এবং জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর হয়, এগুলো হলে কিন্তু ইনস্টিটিউশনগুলো ধীরে ধীরে শক্তিশালী হবে। এবং এই যে সেসব ছুটকো বিতর্ক আমরা করি 2 বার না 3 বার সরকারের মেয়াদ, এইগুলো কিন্তু খুব বেশি কাজ দেবে না যদি না আমরা ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করি। হাসান খুশি সেই জায়গাটা যে একটা দলকে মানে দলের কার্যক্রম নিষিদ্ধ হলো, প্রজ্ঞাপন জারি হয়েছে এবং যেটা হাসান মামুন উল্লেখ করলেন যে একটা গোষ্ঠী যমুনা বা যে জায়গাটা 144 ধারা জারি আছে সে জায়গাটা যদি একটু চাপ দেওয়া হয়, সে কারণেই কিন্তু আজকে বিএনপির এই কথা যে একটা চাপ দিলাম, দুর্বল সরকার মেনে নিল, সেই জায়গাটায় না গিয়ে সেই মানে সরকারের অবস্থানটা মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সব সমাধান হয়ে গেল। সেটা হচ্ছে কি যে সরকার তার নিজের সিদ্ধান্তটা নিজে নেওয়া উচিত ছিল প্রথম থেকেই। আমরা প্রথম থেকেই বলছিলাম যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিক না করে দেশকে আসলে একটা স্থিতিশীল জায়গায় আনা যাবে না। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ কী দাঁড়াচ্ছে সেটা ঠিক করার জন্য সরকারের সামনে নিঃসন্দেহে আওয়ামী লীগ 5ই আগস্টের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণধিকৃত, একসময় আওয়ামী লীগ নিঃসন্দেহে অসম্ভব জনপ্রিয় দল ছিল, আওয়ামী লীগের প্রচুর কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু 5ই আগস্টের মধ্য দিয়ে 5ই আগস্টের আগের গত 16 বছরের যে অপকর্ম, বিশেষ করে শেষ 2 মাস জুলাই আগস্টের যে গণহত্যা এবং নির্যাতন, এর ভিতর দিয়ে আওয়ামী লীগ একটা গণধিকৃত রাজনৈতিক দলে পরিণত হয়। মানুষের একটা ক্ষোভের মানে গণক্ষোভ তৈরি হয় আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই সময়ে সরকারের উচিত ছিল যে সরকার আইনগত প্রক্রিয়া যেতে পারত, বিচারিক প্রক্রিয়া যেতে পারত, যেটা এত বছর পরে, এতদিন পরে, 9 মাস পরে এসে চাপের মুখে করছে। চাপের মুখে কেন করতে হবে? সরকার তো তার নিজের বিবেক, তার নিজের বিবেচনা থেকেই তার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সেই সিদ্ধান্ত নিতে না পারার কারণে তাতেই আজকের এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এটা শুধু আওয়ামী লীগের ইস্যু না, প্রত্যেকটা ইস্যুতেই আমরা দেখছি যে সরকারকে এই দিক থেকে চাপ দিলে ওই দিকে হেলে পড়ে, ওই দিক থেকে চাপ দিলে এদিকে হেলে পড়ে। সরকারের নিজের যে একটা বলিষ্ঠ নিজস্ব একটা অবস্থান, সেই জায়গাটা খুব অস্পষ্ট এবং সরকার তার
নিজের অবস্থানে অটল থাকতে পারছে না। জি আচ্ছা ওই যে নিষিদ্ধের বিষয়টা যেতে আসছে, কার্যক্রম নিষিদ্ধ, সে জায়গাতে নিষিদ্ধ মানে তো নিশ্চিহ্ন না, এটা আজকে অবশ্যই না। কয়েকজন বিশেষজ্ঞরা বললো যে এর আগে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, কিন্তু কাজের কাজ আলটিমেটলি তারা আবার ফিরে এসেছে। কিন্তু সে জায়গাটায় নিষিদ্ধ বিচার প্রক্রিয়া শুরু করা এবং চাপের মুখে নিষিদ্ধ করা, এগুলো আসলে প্রক্রিয়াগতভাবে এই 9 মাস পরে এসে কতটুকু ঠিক হচ্ছে বা কীভাবে হচ্ছে কিনা, আদৌ ঠিক হচ্ছে কিনা? না, একটা সমস্যা ছিল যে আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরে আসতে চেষ্টা করছিল, ঝটিকা মিছিল হচ্ছিল, তাই না? শেখ হাসিনার ভিডিও বার্তা, অডিও বার্তা প্রচারিত হচ্ছিল। তো এটা সরকারের জন্য একটা প্রবলেম ছিল যে এটাকে কিভাবে ট্যাকল করবে, কি হবে এটা নিয়ে। মানে এটার বিরুদ্ধে তো অন্য পক্ষ আবার নেমে তাদের পিটিয়ে দিচ্ছে, ইত্যাদি করছে, বা ধরে পুলিশে সোপর্দ করছে, যেটা আমরা হাসিনা আমলে দেখতাম যে জামাত পরিচয় দিয়ে ওদেরকে ধরে পুলিশে দেওয়া হতো, তাই না? জামাত শিবির, হ্যাঁ, জামাত শিবির বলে যে কাউকে। তো এইরকম একটা অরাজকতা মানে চলছিল। তো সেটাকেও একটা সুশৃঙ্খল করার প্রশ্ন ছিল। সেজন্য দাবি উঠছিল যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত, তাই না? তো সেই সিদ্ধান্তটা কিছুটা নেওয়া হয়েছে যে কার্যক্রম বন্ধ। আচ্ছা, তো কার্যক্রম বন্ধ এই মতটা আছে যে এটা গণঅভ্যুত্থানের পরপরই করা উচিত ছিল, যেহেতু তারা দেশে নাই, দেশের বাইরে বা দেশের মধ্যে থাকলেও এটা মানে শান্তি শৃঙ্খলার জন্য এটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের পরপরই সিদ্ধান্ত সরকার নিতে পারত। সরকার নেয়নি, কেন নেয়নি এটা নিয়ে নানা রকম কনস্পিরেসি থিওরিও আছে। তা আমি ওগুলোর মধ্যে যেতে চাই না, কারণ ওইগুলো আলোচনার কোনো শেষ নাই। আমার মনে হয় যে সরকার আসলে মানে একটু দ্বিধাগ্রস্ত ছিল বা অন্যান্য ইস্যুতে ব্যস্ত ছিল। এমনকি বাইরে থেকে, দেশের বাইরে থেকেও কিন্তু অপপ্রচার ইত্যাদি মোকাবেলা করতে হয়েছে, বিশেষ করে ভারত থেকে। ওই ব্যাপারে সরকার বেশি ব্যস্ত ছিল এবং এটা একটু কমেছে এখন, কিন্তু এটা আছে। এটা হয়তো ভারত অন্যদিকে ব্যস্ত বলে এটা কমেছে, এটা হয়তো আবার বাড়বে। তো আরেকটা হলো যে এই রকম একটা থিওরি আছে যে ভারত আওয়ামী লীগকে উস্কাচ্ছে, ভারত চাচ্ছে যে আওয়ামী লীগকে দিয়ে একটা আনস্টেবল অবস্থা তৈরি করতে, বজায় রাখতে, যাতে সরকার কাজ করতে না পারে। তো সেটার একটা জবাব এইভাবে দেওয়া হলো। আরেকটা হলো যে আমরা যে আলাপটা করছিলাম এখানে, যে একটা গোষ্ঠী চাপ সৃষ্টি করেছে, এখানে বিএনপি কিন্তু সেভাবে নাই, বিএনপির বাইরের অংশটা চাপ সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে সরকারেরও একটা সুসম্পর্ক আছে। মনে করা হয় যে সরকারটা তাদের, এই কথা কিন্তু বাজারে চালু আছে। তো তারা তাদের সরকারকে দিয়ে এটা করিয়েছে, এইরকম থিওরি আছে। তা তো বলছে, বলেই তো সমাবেশেই বলছে। তো এখন আদালতেরও আদালত মানে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, তাদের ওপর দেওয়া হয়েছে এটা যে দলকে বিচার করার বিষয়টা, ওই পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। তো এতে করে আওয়ামী লীগের তেমন কোনো ক্ষতি আমি দেখি না, কারণ আওয়ামী লীগ এটা করাতে যে অবস্থায় পড়লো, এটা না করলেও এই অবস্থাতেই ছিল। আওয়ামী লীগ তো ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি নিষিদ্ধই ছিল দেশে, তাই না? মিছিল করতে পারছিল না, করলে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছিলেন যে ওদেরকে ধরা হবে, পুলিশ কেন ধরছে না, তাই না? কোন আইন বলে উনি এটা বলছিলেন, এটা কিন্তু পরিষ্কার না। এখন একটা পরিষ্কার হলো যে একটা আইনগত ভিত্তি হলো, তাই না? তো আওয়ামী লীগ যেরকম ছিল সেরকমই আছে। আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী দেশে আছে, যেটা আজকে আপনারা নিউজ করেছেন যে নিশ্চিহ্ন হওয়া। এটা নিশ্চিহ্ন হতে হবে তো রাজনৈতিক প্রক্রিয়ায়, এবং এটা নির্বাচনের প্রক্রিয়া হলে ভালো আমি মনে করি। আমি এটার পক্ষে যে মাঠে রেখে প্রতিপক্ষকে মোকাবেলা করা এবং গণতান্ত্রিক উপায়ে মোকাবেলা করা। এটা এই ধারায় কিন্তু সরকারও ছিল। সরকার বলছিল যে আমরা কোনো পক্ষকে, কোনো দলকে নিষিদ্ধ করতে চাই না, পরিকল্পনা নাই, বা রাজনীতিতে বড় একটা দল চাইছে না যে অন্য দলকে নিষিদ্ধ করতে, আমরা কেন এটা করব, এই ধারায় ছিল সরকার। সরকার আবার এই ধারা পরিবর্তন করলো চাপের মুখে, বা তারাও হয়তো এটা চাচ্ছে এখন, আমি জানি না ভেতরে কি। তো এটা একটা হলো, কিন্তু এর ভেতর দিয়ে কতটা রাজনৈতিক পরিস্থিতি সুশৃঙ্খল হবে এটা কিন্তু সুনিশ্চিত না, কারণ গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যেও কিন্তু বড় রকম বিভাজন আছে, এবং এই বিভাজনটা আগামীতে বাড়তেও পারে। জি, একদম পরিষ্কার। একটা বিরতি নিয়ে ফিরি, বরং পরের আলোচনায় যাব। দর্শক, জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটি বিরতি পরে আবারও স্বাগত। জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন হাসনাইন খোরশেদ এবং হাসান মামুন, দুজনকে আবারও স্বাগত। হাসনাইন খোরশেদ, এনবিআর ভাগ হলো কালকে হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করে, এবং এটা নিয়ে নানা ধরনের কথা তো আছেই। সেখানটায় আমি জানি না, ভালো বলতে পারবেন আপনারা, যে এনবিআর ভাগ হয়ে ভালো হলো না খারাপ হলো? আমলাতান্ত্রিক জটিলতা বাড়লো নাকি সহজ হলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি এনবিআর ভাঙাটা খুব ভালো হয়েছে, এবং এটা খুব বাস্তবতা যে পলিসি ফিক্স করে
সেই যদি ইমপ্লিমেন্ট করতে যাই তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। এটা খুব বাস্তবতা এবং এটা না হওয়া উচিত। পলিসি যেটা আমরা অন্যভাবে যদি একটা একদম ডিফারেন্ট এক্সাম্পল দেখি, যে একসময় থানা পুলিশ তারাই মামলা নিত, তারাই তদন্ত করতো, তারাই আলটিমেটলি ইয়ে করতো। তো যখন পিবিআই করা হলো, তদন্তের পার্টটা আলাদা করা হলো, তখন কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হয়েছে সার্ভিসে, পুলিশের সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হয়। সব মামলা তদন্ত তো পিবিআই করে না, সব করে না, কিন্তু সেন্সিটিভ মামলাগুলো পিবিআইতে চলে যায়। তো এইখানেও যেটা হচ্ছে যে পলিসি যখন ফিক্স হচ্ছে, যে পলিসি ফিক্স করছে সেই যদি ইমপ্লিমেন্টেশন করতে যায়, সেখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এবং সেখানে করাপশনের সুযোগ অনেক বেশি তৈরি হয়। এখন যেটা হচ্ছে যে পলিসিটা একদম আলাদা করে ফেলা হচ্ছে, আলাদা বিভাগ হয়ে যাচ্ছে, যে রাজস্ব নীতি বিভাগ আর বাস্তবায়ন বা রাজস্ব আদায়ের বিভাগটা একদম আলাদা হয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব ভালো পদক্ষেপ এবং এটা যদি প্রপার ইমপ্লিমেন্ট হয় তাহলে দেশের জন্য অনেক ভালো হবে এবং রাজস্ব আদায় অনেক বাড়বে। ইস্যুটা হচ্ছে যে এইটা করতে গিয়ে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে এই মানে এই দুই বিভাগে, তাদের মধ্যে প্রশাসন ক্যাডার বনাম আর রাজস্ব ক্যাডার, সেইখানে এইখানে যে কাস্টমস এবং ট্যাক্স এই দুই ক্যাডারের লোকজনের সাথে প্রশাসন ক্যাডারের যে কনফ্লিক্ট, এইটা কিন্তু আমাদের টোটাল প্রশাসনেই দেখা যাচ্ছে যে সব ক্যাডারের উপরেই প্রশাসন ক্যাডারের এক ধরনের দাপট আছে, এক ধরনের প্রভাব বিস্তারের ইয়ে আছে এবং সেইটা আমরা অন্যান্য ক্ষেত্রেও দেখি, এবার এনবিআরের ক্ষেত্রেও দেখছি। এবং এইটা এনবিআরে ট্র্যাডিশনালি এনবিআর চেয়ারম্যান কারা হতেন, সবসময় প্রশাসন ক্যাডার থেকে এসে। তো সেখানে তাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থাকতো, না ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকা ছাড়াও এখন যিনি আছেন তিনিও তো আইসিএমএ থেকে পাশ কিন্তু করেন। সেটা হলো, কিন্তু যারা শুল্ক ক্যাডার থেকে আসা কিংবা কর বিভাগ থেকে আসা, তাদের ভিতর থেকে পদোন্নতি হয়ে কেন এনবিআর চেয়ারম্যান হতে পারে না? সেখানে এক ধরনের তাদের মধ্যে সেন্স অফ ডিপ্রাইভেশন অনেক প্রবল, যে আমাদের সুযোগ না দিয়ে প্রশাসন ক্যাডার থেকে আমাদের মাথার উপরে সব চাপিয়ে দেওয়া হচ্ছে। ইভেন মিড লেভেলে কিংবা নিচের স্তরেও প্রশাসন ক্যাডার থেকে অনেকে এসে বসছে। তো এই দুই ক্যাডারের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে যে প্রশাসন ক্যাডার আমাদের ক্যাডারের পদগুলো তারা দখল করে নিচ্ছে এবং এই যে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব, সেইটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে, এবং সেটার আমরা লক্ষণ দেখছি যে আজকে তারা 3 দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। সো এই যে পরিস্থিতি হচ্ছে সেটা আসলে আন্তঃ ক্যাডার দ্বন্দ্ব। সো সেটাকে কোনোভাবেই এনবিআর ভাগ করা না করার সাথে এটার সম্পর্ক না। সম্পর্কটা আসলে যে প্রশাসন ক্যাডার প্রভাব বিস্তার করছে কিনা, কতটা প্রভাব বিস্তার করছে এবং সেখানে সরকার তাকে নিয়ন্ত্রণ করতে পারছে কি পারছে না, সেই জায়গাটা আসলে সরকারকে খুব স্পর্শকাতর জায়গা। সেটা যদি সরকার প্রপার হ্যান্ডেল করতে পারে, আই বিলিভ যে এটা খুবই ভালো হবে। যে দুভাগ করে যেভাবে আগাচ্ছে, নীতি নির্ধারণ যারা করবেন তারা বাস্তবায়নে যাবেন না, যারা বাস্তবায়ন করবেন তাদের নীতি নির্ধারণের কোনো ক্ষমতা থাকবে না। এটা খুবই ভালো উদ্যোগ। জি হাসান মাহমুদ। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু অনেক দিন আগের, পুরনো, এটা আজকের না, যে রাজস্ব বিভাগের সংস্কার মানে এনবিআর সংস্কার। তো আজকে নিউজ হয়েছে এনবিআর বিলুপ্ত। এনবিআর ঠিক বিলুপ্ত এটা কথাটা, এনবিআরকে দুভাগ করা হয়েছে, তাই না? রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এটা অধ্যাদেশ হয়েছে। তো এটা হাসিনা সরকারের আমলে আলাপটা ছিল, ও বহু তারও আগের এনবিআর সংস্কার, এবং এটা মূলত হচ্ছে আইএমএফের আইডিয়া এবং তাদের শর্ত। আচ্ছা, তো আইএমএফের শর্ত হলেও আইএমএফের শর্ত নিয়ে নেতিবাচক আলোচনা বেশি, কিন্তু ইতিবাচক দিকও আছে আইএমএফের শর্ত পরিপালন করে অনেক দেশ কিন্তু এগিয়েছে, এটাও সত্য। যেমন শ্রীলঙ্কা তার বিপর্যয় থেকে উঠে এসছে অনেকখানি। শ্রীলঙ্কায় এখন কিন্তু মূল্যস্ফীতি হচ্ছে খুবই ভালো, মাইনাস, এবং প্রবৃদ্ধিও বাড়ছে। আচ্ছা, ইভেন পাকিস্তানও কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে ঋণ কর্মসূচিতে আছে, এবং শ্রীলঙ্কা পাকিস্তানের ঋণ কর্মসূচি সমসাময়িক আমাদের সঙ্গে। আমাদেরটা শুরু হয়েছে 2023 জানুয়ারিতে, পাকিস্তান বোধহয় শুরু হয়েছে একটু পরে, আর শ্রীলঙ্কা একটু আগে, সমসাময়িক, এবং একই ধরনের কিন্তু শর্ত মোটামুটি। ওই রাজস্ব আহরণ বাড়াও, হ্যাঁ, আমাদেরও আছে চাপ রাজস্ব আহরণ বাড়ানো, এবং এটার সঙ্গে এটা সম্পর্কিত। সূচি ভাই বলছিলেন যে রাজস্ব আহরণ বাড়তে পারে কারণ দক্ষতা বাড়বে বলে মনে করা হয়, আর ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা উনি বলেছেন পরিষ্কার করে, এটা দূর হবে মনে করা হচ্ছে। আর একটা প্রধান উপদেষ্টা প্রেস উইং কিন্তু একটা বিরাট বিবৃতি দিয়েছে, এটা পড়লে যে কেউ বুঝতে পারবে যে কেন সরকার এটা করতে চাচ্ছে। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা দেখব যে একটা ভালো খবর বোধহয় আসতে যাচ্ছে, সেটা হচ্ছে যে
মানে আইএমএফ এর ঋণের যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি, জুনে বোধহয় পাওয়া যাবে। চতুর্থ কিস্তি তো আমরা পাইনি, মানে সময় পেরিয়ে গেছে, গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল। তো পরে প্রসঙ্গ এলো যে দুইটা একসঙ্গে পাওয়া আর কি, আমরা চেষ্টা করছি পেতে। তো এটা ঝুলে গিয়েছিল নানান শর্তের চাপে, তার মধ্যে একটা ছিল এটা যে রাজস্ব বিভাগের সংস্কার। এখানে একটা কথা আছে, প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী প্রফেসর আনিসুজ্জামান জি, তিনি বলেছিলেন যে এত শর্তের বেড়াজাল থেকে যদি থাকে আইএমএফ তাহলে এখান থেকে সরকার ফিরে আসবে। উনি শুধু না, এটা কিন্তু অর্থ উপদেষ্টা, গভর্নর সাহেব সবাই বলেছিলেন যে যদি বেশি চাপাচাপি হয় আমরা দরকার নাই, কারণ এটা ছাড়া আমরা চলতে পারবো। এটা ঠিক যে এটা ছাড়া চলা যাবে। যেমন এই যে দুইটা যে কিস্তি পাওয়ার কথা, আমি দেখলাম যে $1.3 বিলিয়ন। তো এটা এমন কোনো অঙ্ক না। আমাদের কিন্তু এখন এই যে সামনে ঈদে কিন্তু বিরাট আমাদের রেমিটেন্স আসবে, এবং এর মধ্যে রেমিটেন্স আমাদের বোধহয় গত 10 মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স $25 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং এই অর্থ বছরে সম্ভবত রেমিটেন্স $30 বিলিয়ন ছাড়িয়ে যাবে, 30, 32, 35ও হয়ে যেতে পারে, কারণ কোরবানি ঈদ সামনে আছে, রেমিটেন্স প্রবাহ ভালো। আচ্ছা, এবং এই জন্য আমাদের রিজার্ভ পরিস্থিতিও ভালো। এখন ভালো মানে কিছুটা স্বস্তি আছে। তো রিজার্ভ পরিস্থিতি খারাপ হওয়াতেই কিন্তু আইএমএফ এর শরণাপন্ন আমরা হয়েছিলাম, কারণ দেখা যাচ্ছিল যে আমরা আমদানি যথেষ্ট করতে পারছি না, এবং আমদানি না করা গেলে তো আমাদের অর্থনীতি আমদানি নির্ভর, এমনকি আমাদের রপ্তানি খাতও আমদানি নির্ভর। তো এবং আমাদের আমদানি পরিস্থিতি এখনও যথেষ্ট ভালো না, কিন্তু আমরা যদি বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করতে চাই তাহলে আমাদের আমদানি বাড়াতে হবে, এবং আমদানি বাড়াতে গেলে আমাদের এই রিজার্ভের সহায়তা লাগবে, রিজার্ভটা ভালো থাকতে হবে, ব্যাংকে যথেষ্ট বিদেশি মুদ্রার যোগান লাগবে, রিজার্ভ থেকেও প্রয়োজনে দিতে হতে পারে। আমাদের কিন্তু এই সরকারের আমলে কতগুলো ভালো কাজ হয়েছে, যেমন দায় দেনা পরিস্থিতির উন্নতি হয়েছে, সরকার বিপুল পরিমাণ দায় দেনা পরিশোধ করেছে, এবং এগুলো হাসিনা সরকারের আমলের। তো যাই হোক, আমি একটু আলোচনাটা সংক্ষিপ্ত করি। সেটা হচ্ছে যে এটাকে দেখতে হবে আইএমএফের চাহিদার দিক থেকেও দেখতে হবে, আর আমাদের চাহিদাও আছে। আমরা তো রাজস্ব আহরণ বাড়াতে চাই। আমাদের রাজস্ব এবং জিডিপি অনুপাত এই দক্ষিণ এশিয়ায় এবং এশিয়ার মধ্যে কিন্তু সর্বনিম্ন কিংবা কাছাকাছি। আমাদের রাজস্ব এই অনুপাতটা আমাদের একটু ভালো ছিল, আরও খারাপ হয়ে গেছে, এখন বোধহয় 7.something, তাই না? তো এটা দিয়ে তো আমরা মানে ভালো বাজেট ম্যানেজমেন্ট করতে পারবো না। সামনে বাজেট ঘোষণা করতে হবে এই সরকারকে, অন্তর্বর্তী সরকার, এখন তো পার্লামেন্ট নাই, ফলে সরকারকে অধ্যাদেশ দিয়ে বাজেট করতে হবে। তো এই বাজেটের আগে যদি এই খবরটা পাওয়া যায় তাহলে বাজেট প্রণয়ন করা, বাজেট বাস্তবায়ন করা একটু সুবিধা হবে। তো এবং এটা নিয়ে জটিলতা তৈরি হবে, এই যে আন্দোলন ইত্যাদির আওয়াজ উঠছে, সেটা খুব স্বাভাবিক, এটা আমাদের কালচার। আমরা কিন্তু একটু দূরে তাকাতে হবে। রাজস্ব প্রশাসনকে অবশ্যই দক্ষ হতে হবে, তাদেরকে একটু গবেষণা নির্ভর কাজকর্ম করতে হবে, তাই না? আমাদের এই কর আহরণ বাড়ানোর ব্যাপার না, শুধু কর নীতি প্রণয়ন। কিন্তু আন্ত ক্যাডার কোন দলের কথা বললেন, হাসান খুরশেদ, সেই জায়গাটা কি না, সেটা ম্যানেজ করতে হবে সরকারকে। এই ধরনের সরকারের পক্ষে এটা ম্যানেজ করা কঠিন, দুর্বল সরকার, আমরা তো শুরুতেই আলোচনা করেছি। ভালো হতো নির্বাচিত সরকার করলে, কিন্তু এটা সম্ভবত আইএমএফ এর চাপেই সরকার করতে বাধ্য হয়েছে। আরেকটা হচ্ছে যে সরকার কিন্তু আরেকটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা হচ্ছে এটা একটা সমঝোতা হয়েছে আইএমএফ এর সঙ্গে, মনে হয় যে সরকার যে ডলারের দাম নির্ধারণ পদ্ধতি খোলাবাজারে, তো সরকার আইএমএফ তো চাচ্ছিল যে এটা খোলাবাজারে ছেড়ে দিতে, সরকার এতে রাজি না। সরকার চাচ্ছে যে ক্রলিং প্যাগ, এই যে মিড রেট বলে এটাকে, সরকার একটা রেট নির্ধারণ করে দেয় এবং বলে দেয় যে এত থেকে এতর মধ্যে ওঠানামা করতে পারবে। তো এটাকে রেঞ্জটা একটু বাড়াবে এখন আর কি, 2.5 ছিল, এটাকে বোধহয় 4% করবে, তাতে হয়তো ডলারের দামটা একটু বাড়বে। এই দুইটা সংস্কারে সরকার গেছে মূলত আইএমএফ এর চাপে, এবং এগুলো আমার মনে হয় যে যথেষ্ট বিবেচনা করেই নেওয়া হয়েছে। জি, হাসান খুরশেদের কাছে আসি, সেই জায়গাটায় যে নিশ্চয়ই আপনি খেয়াল করে থাকবেন, অর্থ উপদেষ্টা বলেছেন যে ধার দেনা করে কোনো মেগা প্রকল্প নেব না আমরা। মেগা প্রকল্প আসলে এই সরকার তো ইন্টারিম সরকার, এই সরকার একটা মানে রুটিন কাজ করার কথা, সেখানে মেগা প্রকল্পের প্রসঙ্গ আসারই কথা না, সেটিও নিয়ে আসা হয়েছে। মানে বারবার বলা হচ্ছে দুর্বল সরকার, তারপরে এই কথাগুলো বলা হচ্ছে, কিন্তু তারা কিন্তু অনেকগুলো বিষয়ে হাতে নিয়ে ফেলছে, দায়িত্ব নিয়ে ফেলছে, ডিসিশন দিয়ে ফেলছে, সেটিও দেয়ার আসলে কতটুকু তাদের এখতিয়ার আছে। যে সরকারের মানে সাধারণ একটা নিয়মিত সরকারের কি হয়, তার একটা মেয়াদ থাকে, সে জানে যে আমি 5 বছর জন্য এসেছি, 5 বছরে আমি এই কাজ করব। এই সরকারের প্রথম থেকেই কোনো মেয়াদ ঘোষণা করা ছিল না, বারবারই বিএনপিতেও বারবার বলছিল যে একটা রোডম্যাপ দেন, কিন্তু সরকার
অনেক দিন পর্যন্ত অগাস্টের 8 তারিখে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে ডিসেম্বরে গিয়ে যখন তিনি জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিলেন তখন তিনি বললেন যে মানে 26-এ ইয়ে হবে, ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর থেকে 26 জুন এই সময়ের মধ্যে নির্বাচন। তার মানে ওইখানে প্রায় 5-6 মাস দেরি করেছেন এবং ক্রমাগত বিষয়গুলো অস্পষ্টতার ভেতর দিয়ে সরকার এগিয়েছে। সরকার আসলে কখনোই কেউ বুঝতে পারেনি সরকারের মেয়াদটা কতদিন। তো মেয়াদ যখন ঠিক না থাকে তখন লক্ষ্য ঠিক করা, বাজেট ঠিক করা সব কিছুই আসলে কঠিন হয়ে যায় এবং সেটা সরকার আসলে কি চাচ্ছে এটা খুব স্পষ্ট করা উচিত মানুষের সামনে। আর মেগা প্রকল্প, কিছু মেগা প্রকল্প তো আটকে রাখার কিছু নেই, নিঃসন্দেহে কিছু প্রকল্প করতে হবে যেগুলো অলরেডি হাতে আছে সেগুলো শেষ করার একটা ব্যাপার আছে। আর যাতে কোনোভাবেই অর্থনীতি স্থবির না হয় সেই জায়গায় সচল রাখতে হবে, সেজন্য যা প্রয়োজন নিতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ একটা বড় ইস্যু। সরকার এমনভাবে ছড়াচ্ছে যে এত ছড়ানোর পরে আপনি আলটিমেটলি গুটিয়ে আনতে পারবেন না, সেই জায়গায় একটা ক্রাইসিস থেকে যাচ্ছে। সেই জায়গাটায় হাসান মামুন যে অগ্রাধিকার, যেটা আমাদের ধরেন চোখের সামনে আমরা যতই বলি না কেন, হ্যাঁ লুটপাট তো হয়েছে, এটা কোনো নিঃসন্দেহে, কিন্তু মেট্রো রেল কিন্তু এই নগর জীবনে একটা বড় ধরনের মানে একটা এটাকে কি বলবো উপহার নিয়ে এসছে, এলিভেটেড এক্সপ্রেস, এগুলো শেষ করাটা হচ্ছে সেই জায়গাটা অগ্রাধিকারটা ঠিক করা উচিত কিনা? হ্যাঁ, সরকার বলেছে যে নতুন প্রকল্প নিতে খুব উৎসাহী না, অর্থ উপদেষ্টা বলেছেন। এটা ভালো একদিক থেকে মনে করি যে তারা নির্বাচিত সরকারের জন্য রাখতে চান এবং কাজের ধারাবাহিকতাটা বজায় রাখতে চান। কিন্তু এক্ষেত্রে খারাপ খবর হচ্ছে যে এডিপি বাস্তবায়নের অবস্থা কিন্তু খুব খারাপ। গত 10 বছরের মধ্যে বাস্তবায়ন হচ্ছে সর্বনিম্ন এই সরকারের আমলে, তাই না? এই সরকারকেই এর দায়টা নিতে হবে। এটা যদিও কঠোর কথা হয়ে যায় যে এই সরকার তো অনেক রকম পরিস্থিতি ফেস করে এসছে, কিন্তু আমার সরাসরি শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার উনি দায়িত্বে আছেন, কিন্তু ওনাকেও দেখা গেল যে এই দ্বিধাদ্বন্দ্ব যে কোন প্রকল্প বন্ধ করবেন, কোনটা চালু রাখবেন, কোনটা টাকা দেবেন, কোনটা দেবেন না, এবং এই করে করে কিন্তু বাস্তবায়নের অবস্থা যথেষ্টই খারাপ। এবং আগামীতে যে বাজেট হবে সেখানে এডিপি সম্ভবত অনেক ছোট হবে এবং সেই বার্তাই দেওয়া হলো যে নতুন প্রজেক্ট নেওয়া হবে না। নতুন প্রজেক্ট না নিলে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে নতুন করে লোন পাওয়া যায় না। সরকার $5 বিলিয়ন চেয়েছিল, অর্থ উপদেষ্টা না, প্রধান উপদেষ্টা ভাষণে বলেছিলেন রীতিমতো IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং জাইকার কাছ থেকে। তো এই $5 বিলিয়ন কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত, এখন পর্যন্ত। শুধু একটা খবর পাওয়া গেল IMF এর এই যে চলমান ঋণ লক্ষ্য নির্ধারণ করাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কি করব না করব। নতুন প্রকল্প নেওয়া প্রয়োজন নতুন ঋণ পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ হাসান মামুন, হাসান খোরশেদ দুজনকেই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ ছিলেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।